আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমরা শুরু করতেছি কোনটা? হাইডা, দ্বিতীয় অধ্যায় হাইডা। তো প্রথমে বললাম যে হাইডা নামকরণটা কেন হয়েছে, এই এখন থেকে কিন্তু জরিমানা শুরু। কেউ যদি কথা বলো তাহলে জরিমানা দিবা, হ্যাঁ? আর যদি কথা বলার খুব দরকার হয় আমাকে থামিয়ে কথা বলতে হবে, হ্যাঁ? আমাকে থামাই দিবা, তারপরে কথা বলবা। তাছাড়া কথা বললে জরিমানা, এটা কিন্তু ওয়ার্নিং দিয়ে দিলাম। এবার রেডি? হ্যাঁ। তারপর বলছি খুব দরকার থাকলে আমাকে থামাবা, তারপরে কথা বলবা। তাহলে হাইডা নামকরণ কেন হলো হাইডা, এটা আগে জানা দরকার, তাই না? হাইডা নামকরণ কেন হয়েছে কেউ ধারণা করে বলতে পারবা? বলো তো। কথা নয় মাথার কারণে নাম আসলে নামকরণ করা হচ্ছে হাইডা। না এটা না, আর হার এটা নামকে মত করে এটা না, এটা না। এটা কি বলে না একটা মাথা বইয়ের জ্ঞান দিয়ে তো সবকিছু হবে না, একটু এক্সট্রাঅর্ডিনারি জ্ঞান থাকতে হবে আর কি। হ্যাঁ, আসলে হাইডা নামকরণটা হয়েছে কেন, কেন এর নাম? এখন 9 মাথাওয়ালা একটা রাক্ষস বা ড্রাগন, এটা তো মানে বৈশিষ্ট্যের ব্যাপার। হ্যাঁ, কাটলে আবার এটা হলো বৈশিষ্ট্যগত ভাবে হাইডার এরকম ছিল, বৈশিষ্ট্যগত ভাবে হাইডা তো কাটলে কি হয় আবার নতুন করে তৈরি হয়। এটা হলো বৈশিষ্ট্যগত, এটা বৈশিষ্ট্যগত নাম। হ্যাঁ, এটা হলো বৈশিষ্ট্যগত নাম। তাহলে বৈশিষ্ট্যগত নাম আর হচ্ছে অর্থ এক কথা না। হ্যাঁ, বৈশিষ্ট্যগত বলতে ওই প্রাণীর সাথে, কাল্পনিক ওই প্রাণীর সাথে মিল আছে এই প্রাণীর, এটাই আর কি। হ্যাঁ, না মানে ওই ড্রাগন ওটা কাল্পনিক, ওটা সত্যি কথা না আর কি। হ্যাঁ, রূপ কথা আর কি। তবে হাইডা বাংলাদেশে আছে, হাইডা বাংলাদেশে আছে। হাইডা নামকরণ হচ্ছে হাইড্রো থেকে, মানে এটা পানিতে পাওয়া যায় তাই। এরা হলো পানিতে থাকে, পানিতে থাকে তাই এদেরকে হাইডা বলা হয়। হাইডা কিন্তু দেখতে 20 থেকে 30 মিলিমিটার লম্বা, 2 থেকে 3 সেন্টিমিটার লম্বা। হ্যাঁ, তাহলে খুব মানে এইটুক ধরনের সাইজ ধরো। হ্যাঁ, মাইক্রোস্কোপ ছাড়াও বোঝা যাবে এরকম আর কি। তাহলে এটা হচ্ছে থাকে মিঠা পানিতে মূলত সব থেকে বেশি। হাইডার ক্ষেত্রে 5টা বৈশিষ্ট্য মনে রাখতে হবে। হাইডার ক্ষেত্রে 5টা বৈশিষ্ট্য। এই তোমাদের ওয়ার্নিং দেওয়ার পরেও কথা বুঝতে নাকি? তোমরা এখন মনে ভুলে যাচ্ছ যে দেখো যে এটা একটু সিরিয়াস হতে হবে, কারণ তোমাদেরই তো ক্ষতি, তাই না? যে আইন করা হয়েছে তারপরে কথা বলছে। আবার সুযোগও আমি দিচ্ছি যে যদি কথা বলা খুব দরকার হয় আমাকে 1 মিনিটের জন্য থামাবা, তারপর কথা বলবা। কারণ তুমি যখন কথা বলবা তখন আমার কথাগুলো শুনতে পাবে না, তাই কি না? আর বইয়ে তো সবকিছু থাকে না, তুমি যে খালি বই পড়লে হবে? তুমি বাংলাদেশে অন্য প্রাইভেটে যাও, যে হাইডা নামকরণ কেন হয়েছে বলতে পারে কিনা, হাইডার অর্থটা কি এটা বলতে পারে কিনা, হোমো স্যাপিয়েন্স নামকরণ কেন হলো এটা অর্থ কেউ বলতে পারে কিনা। তো এগুলো তো বই নাই, তো এগুলো তো জানতে হবে না। তাহলে তুমি কথা বললে তুমি শুনতে পাবে না, আবার আরেকজনকেও শুনতে দিচ্ছ না। তাহলে কথা বললে এবার নিজ দায়িত্বে ভুল করে যদি কথা বলো, কয় টাকা জরিমানা? 5 টাকা জরিমানা দিয়ে দিবা। ঠিক আছে, আবার ওয়ার্নিং দিচ্ছি, কথা বলা তো অবশ্যই যাবে, আমাকে থামিয়ে, অনুরোধ আমাকে থামিয়ে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো হাইডা নামকরণ জানলাম। এবার আমরা চলে আসি যে এখান থেকে যেগুলো এমসিকিউর জন্য লাগবে। এই হাইডা কিন্তু নিডারিয়া পর্বের মধ্যে পড়ে। নিডারিয়া ওই যে তোমরা প্রথম অধ্যায়ে পড়ছো, নিডারিয়া। হ্যাঁ, নাইট মানে কাটা, যাদের গায়ের বাইরে কাটা থাকে। এখানে লাগবে 3য় নম্বর লাইন, 3য় নম্বর লাইন। হ্যাঁ, নিডারিয়া পর্বে এটা লাগবে, নিডারিয়া পর্বভুক্ত এইটুকু লাগবে। তারপরে 3য় নম্বর দেখো, সুইজারল্যান্ডের প্রকৃতি বিজ্ঞানী আব্রাহাম টেমলে, সুইজারল্যান্ডের প্রকৃতি বিজ্ঞানী আব্রাহাম টেমলে, এটা সাল সহ লাগবে, এটা সাল সহ এমসিকিউ হিসেবে আসে। হ্যাঁ, তাহলে 1744 সালে হাইডার প্রচুর পুনরুৎপত্তি ক্ষমতা, মানে কি ওই যে কেটে ফেললে আবার হয়, কেটে ফেললে আবার হয়, এটা হলো পুনরুৎপত্তি ক্ষমতা। এরপরে দেখো এক লাইন বাদ দিয়ে আবার সাল লাগবে না। ক্যারোলাস লিনিয়াস নাম দেন, মানে নামকরণ কে করেন এটা মনে রাখবা। নামকরণ কে করেন? নামকরণ করেন ক্যারোলাস লিনিয়াস, হাইডা নামকরণ করেন, তাই না? এটা মনে রাখবা। এরপরে দেখো, এরপরে মনে রাখতে হবে যে এদেরকে আর কি কে বধ করে, মানে ওই যে মহাবীর, হারকিউলিস, এগুলো সবই রূপকথা, কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, পাওনি? লাস্টের দেখো, প্রথম প্যারার লাস্টে পাইছো? এর পরের পৃষ্ঠায় আসো। হাইডার বিভিন্ন প্রজাতি, এখানে হলো 3টা প্রজাতি আছে। এই 3টা প্রজাতি বাংলাদেশে একটু বেশি বেশি পাওয়া যায়। এই 3টা প্রজাতি মেডিকেল অ্যাডমিশনও আসে, আবার এটা তোমার হচ্ছে বোর্ড পরীক্ষাও আসে। তো সেই 3টা প্রজাতির মধ্যে কি কি? এই যে একটা হচ্ছে হাইডা ভালগারিস। কেন নাম হলো ভালগারিস অনুমান করে কেউ বলতে পারবা? ও বুঝতে পারবেনি? এই দেখো, ওই যে হাইডার বিভিন্ন প্রজাতি আছে না, 4 নম্বর লাইনে।
হ্যাঁ, এরা হলো বর্ণহীন, বৈশিষ্ট্যগতভাবে এরা বর্ণহীন হয়, আর কি হলুদ বাদামি হয়, তাই না? আচ্ছা, ভুলগারিস মানে কি? ভালগারিস মানে হলো সাধারণ। কেন সাধারণ? এদেরকে অ্যাভেলেবল পাওয়া যায়। ভালগারিসের বাংলা হচ্ছে কি? সাধারণ, মানে এদেরকে অ্যাভেলেবল পাওয়া যায়, বুঝছো? এই জন্য নাম হয়েছে ভালগারিস। ভালগারিস নাম হয়েছে কেন? সাধারণ। ভালগারিসের বাংলা হচ্ছে সাধারণ, মানে এদেরকে অ্যাভেলেবল পাওয়া যায়, এটাই হলো সাধারণ। এরপরে বৈশিষ্ট্যগতভাবে এরা বর্ণহীন বা বাদামি হয়। আর একটা হলো সবুজ বর্ণের ভিরিডিসিমা। এদের এদের ভিন্ন নামটা মনে রাখবা, ভিরিডিস। হ্যাঁ বলবো, এটারও বাংলা বলবো। দেখো, হাইডা ভিরিডিসিমার এখানে কিন্তু আরো কিছু নাম আছে, সেটাও লাগবে, যেমন হাইডা ভেরিডিস, তারপরে ক্লোরোহাইডা ভেরিডিসিমা, এটাও কিন্তু লাগবে। ভেরিডিস নামকরণটা কেন হয়েছে? দেখো, ভেরিডিসিমা, ভেরিডিস গ্রিক শব্দ, ভেরিডিস মানে হলো সবুজ। ভেরিডিসিমার দেখো দুইটা এস আছে, কিন্তু ভেরিডিসিমার এস আছে না, এস এ সবুজই হয়, এসে দন্তেশ্ব হয় না, তাহলে সবুজ মনে রাখবা, ভুলে গেলে, তাই না? তাহলে ভেরিডিস, হ্যাঁ ভেরিডিস বা ভেরিডিসিমা, তাহলে কেন এরকম নাম হলো? কারণ এরা হচ্ছে সবুজ বর্ণের, এরা দেখতে কেমন? সবুজ বর্ণের। যদিও এখানে বলছে এরা বর্ণহীন আর হচ্ছে হলুদ বাদামি। না, ওটা তো হয়ে গেল, পরেরটা বলছি, পরেরটা। হ্যাঁ হ্যাঁ, সবুজ বর্ণের পরেরটা বলছি। আচ্ছা, এরপরে লাস্টে দেখো, লাস্টেরটা হলো হাইডা অলিগ্যাকটিস। কেন নাম হলো অলিগ্যাকটিস? এটা কি অনুমান করে বলা যাবে? হ্যাঁ বলো, এটা একটু বলার মতো কিন্তু। তৃতীয় অধ্যায় পড়া শেষ হয়েছে না তোমাদের? তৃতীয় অধ্যায়ে তোমরা অলিগোস্যাকারাইড পড়ছিল না? হ্যাঁ, তাহলে কি বলতো অলিগো মানে কি বলতো? অলিগো মানে কি? অলিগো মানে কম সংখ্যক, অনেকগুলো না, অলিগো মানে কম সংখ্যক। হ্যাঁ, তাহলে এখানে বলছে অলিগ্যাকটিস মানে এদেরকে অল্প পাওয়া যায়, কম সংখ্যক পাওয়া যায়, হ্যাঁ অল্প সংখ্যক পাওয়া যায়, সেখান থেকে নাম হচ্ছে অলিগ্যাকটিস। অলিগো, অলিগো মানে হলো কম সংখ্যক, অলিগো মানে কি? কম সংখ্যক, অলিগো মানে কি? কম সংখ্যক, বুঝতে পেরেছো? তাহলে এই জন্য এরকম নাম হয়েছে আর কি। হ্যাঁ, তাহলে এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য এটা মানে ছন্দ বানিয়েছি, কারণ হলো এটা তোমার হচ্ছে পরীক্ষায়ও আসে। ছন্দটা হলো এরকম, অলি নামে একটা ছেলে, অলি নামে একটা ছেলে, অলি ভিল্ল ভুলে, এটা খালি কম হচ্ছে, অলি ভিল্ল, অলি ভিল্ল ভুলে। অলি নামে একটা ছেলে, অলি নামে একটা ছেলে ভিল্ল মানে কোথাও আসলো ভুল করে, তাহলে অলিতে কি হলো? অলিগ্যাকটিস, ভিল্ল হলো ভেরিডিসিমা বা ভেরিডিস, আর ভুলে কি? ভালগারিস। ভালগারিসকে ভুলগারিসও বলে অনেকে, মনে রাখার জন্য, যেহেতু এটা ভিইউ দিয়ে আছে না, তুমি ভুলগারিসই মনে রাখো, তাহলে বানানটা ঠিক থাকবে। স্পেলিংটা যদি তুমি করো হলো ভুলগারিস, ভুল করলা উচ্চারণটা, কিন্তু এটা মনে থাকবে, বানানটা ঠিক থাকবে, কারণ এটা বৈজ্ঞানিক নাম সহ পরীক্ষা আসে, বৈজ্ঞানিক নাম সহ লিখতে হয়। তাহলে তখন তুমি তো ভালগারিস, তখন দেখা যাচ্ছে VAL দিয়ে দিলা, এটা ক্ষয়ের জন্য। হ্যাঁ না, ভাইভাতে বললে ভালগারিসই বলবা, ভাইভাতে বললে তো ভালগারিসই বলতে হবে, তাই কি না? আচ্ছা, ভাইবার এই টেনশন নাই, ভাইবার সময় আমাকে নাম্বারগুলো দিবা, তাহলে 50-50 হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ, ওই সময় যে রেজিস্ট্রেশন নাম্বার থাকে না, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ওটা দিবা, তাহলে সমস্যা নেই। আচ্ছা, এবার দেখো, তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে, এদের কালারটা মনে রাখতে হবে, আর এই তিনটা মনে রাখতে হবে। হ্যাঁ, এরপরে দেখো হাইডার স্বভাব, বাসস্থান আর স্বভাব, বাসস্থান আর স্বভাব মানে ক্যারেক্টার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে স্বভাব। স্বভাব মানে তো ক্যারেক্টার বুঝি আমরা, তাই না? তো এই ক্যারেক্টার বলতে তো এরকম বুঝাবে না যে হাইডা সিগারেট খায় না, হাইডা খুব ভালো ছেলে, এরকম তো না, তাই না? হাইডা, এই স্বভাব বলতে এরা কি খায় দায়, কোথায় থাকে, এটাই। তো দেখো, এটা মনে রাখবো, এরা হলো মুক্তজীবী প্রাণী, এরা মুক্তজীবী প্রাণী, এটা এমসিকিউ জন্য। মিঠা পানিতে কোথায় পাওয়া যায় এদেরকে? তারপরে হলো এরপরে এক লাইন বাদ দিয়ে দেখো, স্থির শীতল ও পরিষ্কার পানিতে এদের বেশি পাওয়া যায়,
ঘোলা, উষ্ণ ও চলমান পানিতে এদের খুব কম পাওয়া যায়। তারপরে এক লাইন বাদ দিয়ে এরা হলো, হ্যাঁ এগুলো এমসিকিউ জন্য, এরা মাংসাশী। মানে এটা বাসস্থান এমসিকিউ বাসস্থান। আচ্ছা, মাংসাশী মানে কিন্তু এরকম না যে সে গরু, খাসি, মুরগি খায়, এটা না, তাই না? মাংসাশী মানে গরু, খাসি খায়। মাংসাশী মানে হ্যাঁ এককোষী প্রাণীগুলা সাধারণত খায়। হ্যাঁ, মানে ছোট ছোট প্রাণীগুলা, যেমন জু প্লাঙ্কটন আছে না, প্লাঙ্কটন মানে ভাসমান, জু মানে জুন, জুন মানে প্রাণী, ভাসমান যে প্রাণী আছে সেগুলা খায়। তো ওটা তো মাংস, প্রাণী খাচ্ছে না, প্রাণী খেলে তো মাংসই খাওয়া হলো ওই অর্থে, ঠিক আছে? হ্যাঁ আমরা, হ্যাঁ আমরা মাংসাশী, আমরা আমরা সবকিছুই খাই, তাই না? তিনটাই খাই। আচ্ছা, তারপরে দেখো লাস্টের দুই লাইন যে মুকুল উদ্গম। মুকুল উদ্গম মানে কি? মুকুল তৈরি। মুকুল তৈরি মানে একটা হাইডা, মনে করো ধরো এটা একটা হাইডা, হাইডার যখন বেশি পুষ্টি খাবার দাবার পায় আর কি, তখন হাইডার যেটা হয় সেটা হলো এর এখানে কিছু কোষ আছে, কোষগুলো থেকে স্ফীতি গঠন তৈরি হয়। এই স্ফীতি গঠন এক পর্যায়ে গোটা হাইডার তৈরি করে ফেলতে পারে। এটাকে বলে মুকুল উদ্গম, মানে মুকুল উৎপাদন। মুকুল, মুকুল মানে কি? অনুচারা। মুকুল মানে অনুচারা, চারার মতো কিছু একটা বের হওয়া, এটা হাইডার হয়, এটাকে বলে মুকুল উদ্গম। এটাকে বলে কি? মুকুল উদ্গম। আচ্ছা, আর পুনরুৎপত্তি ক্ষমতা এটা তো আগেই জেনেছো। আচ্ছা, এবার দেখো মাংসাশীকে কিন্তু ইংরেজিতে কার্নিভোরাস বলা হয়, এটা মনে রাখবা। মাংসাশীকে ইংরেজিতে বলা হয় কার্নিভোরাস। মাংসাশী যেটা আমরা বলি ওটাকে বলা হয় কার্নিভোরাস। এরকম কার্নিভোরাস বলা হয়। হ্যাঁ, যদি ইংরেজিতে আসে মনে রাখবা, মাংসাশীকে ইংরেজিতে বলা হয় কার্নিভোরাস। বুঝছি লেখা? আচ্ছা, এবার দেখো শ্রেণীতাত্ত্বিক অবস্থানের দিক থেকে এখান থেকে আমাদের যেটা লাগবে সেটা হলো ক্লাস, অর্ডার, ফ্যামিলি। এই তিনটা লাগে পরীক্ষায়, ক্লাস, অর্ডার, ফ্যামিলি। তাহলে এখানে হাইড্রোজোয়া, হাইড্রিডা আর হচ্ছে হাইড্রিডি। তো এটা মনে রাখবা, যেহেতু তিনটা মুখস্থ করতে হবে। জোয়া দাদি, জোয়া দাদি মনে রাখতে পারো, জোয়া দাদি, জোয়া দাদি, জোয়া দাদি, জোয়া দাদি মনে রাখলে এটা মনে রাখা যাবে। দেখো দেখো কারণ কি, দেখো প্রথমে হলো জোয়া না, হাইড্রোজোয়া, তাহলে কি জোয়া মনে রাখলাম। ডাতে কি, এই যে ডা আছে না, হাইড্রোইডা, তাই না? তাহলে ডা হলো, আর ডি ওই যে শেষে আছে দেখো হাইড্রিডি, হাইড্রিডি। তাহলে জোয়া দাদি মনে রাখলে মনে থাকবে আর কি। হ্যাঁ, জোয়া মানে কি? জুন, জুন মানে প্রাণী। অবিভক্ত সিলেন্টেরন মানে কি? যে এদের যে সিলেন্টেরন, আবার কি সিলেন্টেরন মানে কি বলতে পারবা? গহ্বর, এদের একটু মনে রাখবে, তাই না? সিলেন্টেরন, মেডিকেল মিশন। ও আচ্ছা আচ্ছা, ওর মনে আছে। হ্যাঁ, ডিএমসি কনফার্ম না? হ্যাঁ, সিল যোগ অ্যান্টেরন, অ্যান্টেরন, সিল যোগ অ্যান্টেরন। এটা হলো সিলেন্টেরন। সিল যোগ অ্যান্টেরন মানে কি? সিল মানে কি? গহ্বর, সিল মানে গহ্বর, আর অ্যান্টেরন মানে পরিপাক নালী বা পরিপাক তন্ত্র। হ্যাঁ, পরিপাক নালী বা পরিপাক তন্ত্র। হ্যাঁ, তাহলে যখন হাইডার যে হচ্ছে ভিতরের দিকে একটা গহ্বর থাকে, মনে করো এরকম, এরকম মনে করো গহ্বর, এইখান থেকে মনে করো হাইডার শুরু হলো মনে করো। তাহলে এখানে কিন্তু হাইডার কোষিকা টোষিকা থাকে, পরে আসবো বিস্তারিত। তো এটা মনে করো হাইডার। তো হাইডার হচ্ছে এই যে ভিতরে যে ফাঁকা নালী, ভিতরে এটা হলো গহ্বর। এই গহ্বরটা হচ্ছে সিলেন্টেরন বলা হলো। কেন বলা হলো? এই গহ্বরটা পরিপাক নালীর মতো কাজ করে। এই গহ্বরটা কিসের মতো কাজ করে? পরিপাক নালীর মতো কাজ করে। বুঝতে পারছো? আচ্ছা, এই জন্য এর নাম সিলেন্টেরন হলো। এখন অবিভক্ত কেন? দেখো এর মাঝে কি কোনো বিভক্ত আছে? বিভক্তি আছে? নাই তো। আচ্ছা, এখন দেখো হাইড্রোইডা পলিপ দশা প্রধান। পলিপ আর মেডুসা নামে দুইটা দশা আছে। হ্যাঁ, পলিপ নামকরণটা কেন হয়েছে? পলিপ মানে নিশ্চল দশা। হাইডার শিশুকালটা নিশ্চল, মানে সাঁতার টাতার কাটতে পারে না, এটাকে বলে পলিপ দশা। এদের পলিপ দশা আছে আর নিশ্চল দশা আছে।
বিরুদ্ধ এখানে নাই, আর এটা তো এককভাবে বসবাস করে, সবাই একসাথে থাকে। হ্যাঁ, তারপরে স্পেসিস তো যে কোনো একটা মনে রাখলে হয়। এটা হাইড্রা ভালগারিস, এটা তো এমনিতে আগে তিনটার মধ্যে পড়লাম। এবার দেখো হাইড্রার এখানে কিছু এমসিকিউ আছে আকার আকৃতি থেকে। আকার আকৃতির মধ্যে বলা হচ্ছে যে এটা বোঝার জন্য দ্বিতীয় নম্বর লাইন দেখো, যে এদের এক প্রান্ত খোলা, অপর প্রান্ত বন্ধ। এটাকে বলা হয় ওরাল এবং অ্যাবোরাল। ওরাল মানে মৌখিক, অ্যাবোরাল মানে বিমৌখিক। বিমৌখিক বলতে বুঝে কি জানো, যাদের হলো একদিকে ছিদ্র থাকে আরেক দিকে ছিদ্র থাকে না, তখন ছিদ্রের বিপরীত দিকটাকে বলা হয় অ্যাবোরাল, অ্যাবসেন্ট ছিদ্র বা মুখ। আমাদের ক্ষেত্রে কিন্তু ওরাল এবং অ্যাবোরাল এই কথাটা আসবে না, আমাদের কিন্তু দুইটা ছিদ্র আছে, তাই না, মুখে এবং নিচে আছে, তাই কি না? তাহলে আমাদের ক্ষেত্রে ওরাল এবং অ্যাবোরাল এই কথা আমাদের ক্ষেত্রে খাটবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে ওদের হচ্ছে যে দুটোই আছে, এদের একটা ছিদ্র আরেক দিকে নাই, তাহলে এটা ওরাল, এটা অ্যাবোরাল। অ্যাবসেন্ট মুখ, ওদিকে আর মুখ নাই, এটাই হলো ওরাল অ্যাবোরাল। লাস্ট লাইন, দেহ অরীয় প্রতিসম এবং এই যে 10 থেকে 30 মিলিমিটার পর্যন্ত লম্বা, প্রায় 1 মিলিমিটার চওড়া। এটা এমসিকিউ। হ্যাঁ, তারপরে বর্ণটন্য নাই, ওইদিকে তো আগেই পড়ছো। এবার আমরা আসি বহির্গঠন। এটা সৃজনশীল হিসেবে আসে, বহির্গঠনটা সৃজনশীল হিসেবে আসে। বহির্গঠনগুলো বা গঠনগুলো এটাই লিখতে হবে। এখন এটা উদ্দীপক হিসেবে তোমার হচ্ছে যে ধরো নিডারিয়া পর্বের একটা প্রাণী নিয়ে শিক্ষক ক্লাসে আলোচনা করবেন, এটুকু একটা উদ্দীপক হতে পারে। তখন এবার কোশ্চেন হলো যে নিডারিয়া পর্বের একটি প্রাণীর গঠন দেখাও, চিত্রের সাহায্যে গঠন দেখাও, তাহলে এই চিত্রটা আঁকতে হবে। আর যদি বলে যে নিডারিয়া পর্বের একটি প্রাণীর গঠন বর্ণনা করো, সেক্ষেত্রে তুমি চিত্র দিতে পারো, নাও দিতে পারো। হ্যাঁ, চিত্র তো আঁকতেই হবে, যেটা যেটা আসুক আর না আসুক শিখতে হবে চিত্র। আচ্ছা, তাহলে হলো দুই রকম কোশ্চেন হতে পারে, বুঝতে পারছো? একটা হচ্ছে যে শুধু চিত্রও বলতে পারে, আবার শুধু গঠনও বলতে পারে। তখন আর গঠন লিখতে হবে না, যখন বলবে যে শুধু চিত্রের কথা বলবে তখন গঠন লাগবে না। আর গঠন যখন লিখবা তখন চিত্র লাগবে কি লাগবে না, এটার ব্যাপারটা কি, এটার রুলসটা কি? এটার রুলসটা হলো যদি তোমার বর্ণনাটা 1.5 পৃষ্ঠা হয়ে যায় তাহলে তুমি চিত্র না দিলে 1 মার্কও কাটবে না, বুঝতে পারছো? কিন্তু লেখাটা যদি তোমার ছোট হয়ে যায় তাহলে তোমার হচ্ছে লিখতে হবে। তখন চিত্র না, তোমার যদি লেখাটা 1.5 পৃষ্ঠা পার হয়ে 1.5-2 পৃষ্ঠা 2 পৃষ্ঠা হয়ে যায়, মোটামুটি 14 সেন্টেন্স হয়ে যায়, তাহলে তোমার ভরে যাবে। হ্যাঁ, আচ্ছা, চিত্রের ব্যাপারটা হলো এটা হচ্ছে চিত্রের ব্যাপারটা কখন খরচ হয়ে যায়, চিত্র দিয়েটা কখন খরচ হয়ে যায়, তোমার অনেক কিছু ভুলে গেছো, লিখতে পারছো না, ওই সময় চিত্র দিলে পৃষ্ঠাটা ভরে গেল, ফুল মার্ক পেয়ে গেলাম। কারণ আমরা খাতা দেখার সময় কখনো হচ্ছে গোটা পড়ে দেখি না, হ্যাঁ, খালি উদ্দীপক দিয়ে ঠিক লিখছি কিনা এটা দেখি, আর প্রথম 2 লাইন দেখি, আর লাস্টে দেখি, আর মাঝে দেখি না। সেই জন্য তোমার হচ্ছে যে বড় লিখছো, চিত্রের কথা বলেনি, চিত্র না দিলে নাম্বার কাটবে না, বুঝা গেল কি? হ্যাঁ, সৎভাবে খাতা দেখার সুযোগও নাই আসলে, মানে কারণ হচ্ছে সময় যত কম, 300টা খাতা দেওয়ার পরে 15-20 দিনে দিয়ে দিতে বলে, তো এটা কি সম্ভব? খাতা দেখার জন্য তো কলেজে ছুটি দেওয়া হয় না, প্রাইভেটে ছুটি থাকে না, তাহলে তো এইটুকু সময়ের মধ্যে দেখা কঠিন না, তোমরা হলো পারবা না। সেটাই। আচ্ছা, তাহলে এবার আমরা ছবি আঁকবো প্রথমে, তারপরে হলো বর্ণনাগুলো আলোচনা করবো। হ্যাঁ, এখন আমার সাথে তোমরা ছবি আঁকবা। তবে দেখো এটা সৃজনশীল হিসেবে কোন কোন বোর্ডে আসছে। ঢাকা বোর্ডে আসছে এই গঠন থেকে, ঢাকা বোর্ড, তারপরে হচ্ছে ঢাকা বোর্ড 23 সাল, রাজশাহী বোর্ড 23 সাল, মানে এই গঠন থেকে। রাজশাহী বোর্ডে এই গঠন আসছে। আবার হাইপোস্টাম কাকে বলে এটাও আসছে, হাইপোস্টাম কাকে বলে এটাও আসছে, হাইপোস্টাম। হাইপোস্টাম মানে রাজশাহী কথা বলে, রাজশাহী 23। বলো, কারণ বলো হাইপোস্টাম নামকরণ কেন হলো? এটা না শিখলে তো কেউই পারবে না, তাই না? না শিখলে কেউই তো পারবে না। হাইপোস্টাম নামকরণ কেন হলো? কারণ কোথাও হলো কেন এর নাম এটা হলো, এটা শেখানো হয় না। হ্যাঁ, বই আছে, মুখস্থ করো, কিন্তু কেন এর নাম এটা হলো এটা আসলে শেখানো হয় না। হ্যাঁ, বুঝতে পারছো? তুমি আমার ইউটিউব ছাড়া অন্য চ্যানেলেও দেখবা এরকম কেন নাম হয়েছে এটা শেখানো হয় না। এই জন্য তোমরা হচ্ছে যে
জানবা না আর কি। এই অধ্যায়টা তুমি গোটা অধ্যায় ধরো পড়লা, মুখস্থ করে ফেললা, তারপর যদি তোমাকে বলি যে এটা কেন হলো, এটা তুমি বলতে পারো, কারণ এটা শেখানো হয় না, এই জন্যই তোমরা বলতে পারো। দেখো হাইপো মানে নিচে, হাইপো মানে কি নিচে, স্টোম মানে স্টোমা, স্টোমা মানে কি মুখ। আসলে এই প্রাণীগুলা সবসময় এদের মুখটা নিচের দিকে হয়ে থাকে। ধরো এটা একটা গাছ, এটা তো পানির মধ্যে কচুরিপানা বা কোনো গাছের সাথে ধরো থাকে, ধরো এটা গাছের একটা ডাল মনে করো, এটা মনে করো গাছের ডাল। এই গাছের সাথে যখন হাইটা থাকবে তখন কিন্তু এর পাদচাকতি, যেটা পায়ের দিকের অংশ, সেইটা কিন্তু গাছের সাথে থাকবে আর নিচের দিকে মুখ এইভাবে থাকবে, তাহলে হ্যাঁ ঝুলে থাকবে। তো এরা যেহেতু মুখটা কি করে নিচের দিকে ঝুলে থাকে, তাহলে মুখটা যেহেতু নিচের দিকে ঝুলে থাকে তাই এর নাম হচ্ছে হাইপোস্টাম। তুমি হয়তো ভাববা যে বাংলা জানার দরকার নাই, ডাইরেক্ট মুখস্থ করলেই তো হলো, হয়তো তোমাকে এটা বলতেই পারে, হ্যাঁ বলছে না কিন্তু শোনো, তুমি যখন অর্থটা বুঝবা না তখন তুমি ভুলে যাওয়ার সম্ভাবনা কমে যাবে, তুমি বানাই লিখতে পারবে, তুমি তখন কি বানাই লিখতে পারবে, বুঝতে পারছো? যেমন ইংরেজি পড়ার সময় তুমি যে ইংরেজির অর্থ বুঝে পড়ো না, তাহলে তুমি কিন্তু বাংলাটা যখন তোমার মনে থাকবে তখন তুমি ওটা ট্রান্সলেট করে ইংরেজিটা লিখতে পারবে। আর যদি তুমি অর্থ না বুঝে ইংরেজি মুখস্থ করো, প্যারাগ্রাফ মুখস্থ করো, তাহলে কিন্তু তুমি ভুলে গেলে জিন্দেগিতেও লিখতে পারবে না। এই জন্য কি বাংলা জানা দরকার। তো এখানেও তোমার বাংলা জানলে তুমি ভুলে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে, ভুলে গেলেও তুমি বানায় লিখতে পারবা, এই সম্পর্কে তোমার জ্ঞান আছে, তাই কি না? এই জন্যই বাংলা জানা দরকার। তাহলে হাইপোস্টাম তো জানলা, এখন এটা বৈশিষ্ট্যগত হবে এটি দেহের মুক্ত প্রান্তে অবস্থিত, মোচাকার দেখতে, মোচাকার তো চিনো তাই না, ওই যে মোচা আছে না, কলার যে মোচা, ওটার মধ্যে ছোট ও সংকোচন প্রসারণশীল অংশ, এর চূড়ায় বৃত্তাকার মুখচিত্র অবস্থিত। এখন ছবি আঁকা আমার সাথে, তারপরে আমরা বিষয়বস্তুগুলো বুঝবো। দেখো নিচের দিক থেকে আঁকবো, নিচের দিকে আচ্ছা, তবে আবারও বলছি, কারো যদি খুব জরুরি কোনো কথা থাকে আমাকে থামিয়ে কথা বলা যাবে, কিন্তু এমনি কথা বললে চলবে না। হ্যাঁ এখন বলতে না 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 গুনে গুনে দিতে হবে না, 6 থেকে 10টা থাকে তো, তুমি 6টাও দিতে পারো, তুমি 6টাও দিতে পারো, 6 থেকে 10টা থাকে, হ্যাঁ নিম্ন পক্ষে 6টা দিলেই হয়ে যাবে। হ্যাঁ ওই 1 মিনিট সময় নিল, 1 মিনিট হয়ে গেলে কিন্তু তখন বাদ আর হবে না, কারণ মানুষ আসলে একবারে কথা বলা ছাড়া থাকতে পারাটাও কঠিন, তাই না? কিন্তু পরিবেশটা ঠিক রেখে কথা বলতে হবে। এটা কি, এটা হচ্ছে হ্যাঁ। আচ্ছা এখন তোমরা হচ্ছে দুই ভাবে আঁকতে পারো, একটা হচ্ছে সরাসরি এরকম সুতা দিয়ে দিলাম, এটাও হবে, আবার আরেকটা পদ্ধতি কি সেটা আমি দেখা দিচ্ছি, যে 6টা এঁকে দিলাম হয়ে গেল। আরেকটা পদ্ধতি কি, ওই জিনিসটাই মোচাকৃতি আঁকলা, আঁকার পর এটা এরকম মোচাকৃতি ধরো আঁকছো, এই যে মোচাকৃতি, তো এরকম মোচাকৃতি আঁকলাম মনে করো, আঁকার পরে এর প্রত্যেকটা জায়গাতে ফোঁটা ফোঁটা দিয়ে আঁকবা, ফোঁটা ফোঁটা দিয়ে আঁকবা, ফোঁটা ফোঁটা এরকম ফোঁটা ফোঁটা দিয়ে আঁকবা, পোকা পোকা দিয়ে আঁকছো। হ্যাঁ এখন এইটাকে তুমি এইভাবে করেও দিতে পারো, এই যে এইভাবে, একই জিনিস, কর্ষিকা বলে এটাকে। হ্যাঁ ফ্লাজেলার থেকে বড় আকৃতিকে বলা হয় কর্ষিকা, এটার নাম কি কর্ষিকা। হ্যাঁ এটা বহুলিঙ্গ হয়, এটা ওই জন্যই তোমার দুইটা জিনিস একসাথে এইভাবে দিতে পারো। আবার সরাসরি আমি যেটা আঁকলাম সেটাও দিতে পারো, ঠিক আছে? তাহলে এটাও দিতে পারো, এটাও তুমি আঁকতে পারো।
আপনার যেটা দিয়েছেন ওটাই বলো। হ্যাঁ তাহলে ওটাই দিবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ দুটো একই না? এইভাবে দিবা, দুটাই হ্যাঁ একই। স্যার একটা তাকালেই তো হলো। হ্যাঁ প্রথম কাটটা মনে রাখবা উপরেরটা সবসময় শুক্রাশয় হয়, শুক্রাশয় সবসময় উপরে থাকে। হ্যাঁ মনে রাখবা, আচ্ছা মনে রাখবা শুক্রাশয় মানে ছেলেদের যে ব্যাপারটা, এটা উপরে থাকে সবসময়। যেমন ধরো যে গোটা পৃথিবীতে ছেলে মেয়ে কিন্তু সমান সমান, জি স্যার। কিন্তু তারপর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সব থেকে বেশি কারা থাকে, ছেলেরা না ছেলেরা মেয়েরা? স্যার। ছেলেরা কিন্তু বেশি থাকে, কারণ শারীরিক শক্তি, যুদ্ধ করা, এটা সেটা সবকিছু এটা বেশি। মেয়েরা অন্য জায়গায় পারদর্শী। ক্যাপ্টেন ভালো না, 2 মাসের আগে তো নির্বাচন করা যাচ্ছে না। সময় ছিল কমাই দিলে। স্যার খালি খাতায় খালি নাম উঠতেছে তো এই জন্য ভালো না স্যার। হ্যাঁ ওই জন্য ভালো। হ্যাঁ মানে যে ক্যাপ্টেনকে ঘুষ দিয়ে মনে করো জরিমানা থেকে বাঁচা যাবে, ওরকম ক্যাপ্টেন চাচ্ছে। হ্যাঁ স্যার। এরকম ফটো ফটো দিতে হয়। এটা হচ্ছে নেমাটোসিস ব্যাটারি বলা হয়, এখানে চিহ্নিত করা আছে, চিহ্নিত করা নাই, তবে আমি পরে বলছি আর কি। হ্যাঁ নেমাটোসিস ব্যাটারি জিনিসটা কি আমি বলছি, তোমরা আগে এঁকে নাও। এই চিত্রটাকে দেখে মনে হচ্ছে এটা আমি হাইটের চিত্র আঁকাইছি। হ্যাঁ 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 বলেন না আমি হ্যাঁ না ঠিক আছে, সুন্দর হয়েছে, কি বলছে কারণ। তাহলে কমপক্ষে 6টা দিবা। হ্যাঁ কমপক্ষে 6টা দিবা, তাহলে হবে। বেশি দিলেও সমস্যা নাই, তবে 10টার বেশি দেওয়া উচিত না। মানে 10টার বেশি থাকে না তো, তাহলে তুমি 10টার বেশি যদি দিয়ে দাও তাহলে কি হলো, তাহলে তো নিয়ম বহির্ভূত হয়ে গেল, তাই না? এখন তোমাকে গরুর ছবি আঁকতে দিচ্ছে, তুমি যদি গরুর 3টে শিং দাও তাহলে হবে, তাই না? এরকম মানে বেশি দিলেও তো হবে, ঠিক না? হইছে আঁকা? তাহলে এখন আমরা একে একে আলোচনা করি। প্রথমে আছে দেখো হাইপোস্টাম, এটা তো আগেই বললাম, তাই না? এরপরে দেখো দেহকাণ্ড। দেহকাণ্ড কোনটুকু জানো? দেহকাণ্ড হলো নিচের দিকে পাদচাকতি, আর এই যে এখান থেকে হাইপোস্টাম, এই গোটাটা তো হাইপোস্টাম, এই গোটাটা হলো হাইপোস্টাম, এটা হলো হাইপোস্টাম। হাইপোস্টামের পর থেকে পাদচাকতির কিছু দূর পর্যন্ত, পাদচাকতির এই জায়গাটা কিছুটা স্থিত দেখানো যেতে পারে, না দেখালেও সমস্যা নাই, একটু স্থিত দেখানো যেতে পারে, এটা পাদচাকতি। তাহলে পাদচাকতির পর থেকে নিয়ে আর কি, এই পাদচাকতির পর থেকে নিয়ে হাইপোস্টামের আগ পর্যন্ত এই জায়গা থেকে বলা হয় দেহকাণ্ড। তাহলে হাইপোস্টামের পর থেকে নিয়ে পাদচাকতির উপর পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় দেহকাণ্ড। পাদচাকতি কিন্তু একটা চাকতির মতো, গোল চাকতির মতো, সামান্য একটু স্থিত আর কি, বুঝছো? তাহলে এটা হলো দেহকাণ্ড। এখন বলছি দেহকাণ্ডে কি কি আছে দেখো। দেহকাণ্ডের মধ্যে কোর্সিকা আছে। তাহলে এই যে কোর্সিকা, এই কোর্সিকাগুলো 6 থেকে 10টি হয়, এটা এমসিকিউর জন্য মনে রাখতে হবে। তবে এখানে নেমাটোসিস ব্যাটারি জিনিসটাকে এটা একটু বুঝো। নেমাটোসিস ব্যাটারি এটা অন্য বই আছে কিন্তু, হ্যাঁ সম্ভবত মাজেদার বই আছে, যে নেমাটোসিস ব্যাটারি এই জিনিসগুলোকে বলে নেমাটোসিস ব্যাটারি, নেমাটোসিস্ট, নেমাটোসিস ব্যাটারি। তাহলে নেমাটোসিস ব্যাটারি মানে হলো 10 থেকে 12টি নিউরোসাইট কোষকে, 10 থেকে 12টি নিউরোসাইট কোষকে দেয়াল, অন্য বই আছে ওই জন্য একটু লিখে নাও। নিউরোসাইট কোষকে একসাথে নেমাটোসিস ব্যাটারি বলে, ঠিক আছে? নেমা ব্যাটারি। তো এখন অন্য বই আছে কিন্তু এটা, হ্যাঁ। তো এই জন্য এটা পরীক্ষা যদি বাই চান্স দেয় যে নেমাটোসিস ব্যাটারি কাকে বলে, তাহলে এটা লিখবা, ঠিক আছে? এটা হলো নেমাটোসিস ব্যাটারি, বুঝতে পেরেছো? এখন আমরা এটা জানবো কেন নাম হলো নেমাটোসিস্ট ব্যাটারি, তাই কি না? নাকি যা আছে ডাইরেক্ট মুখস্থ করলে চলবে? না স্যার। হ্যাঁ কোর্সিকা থেকে। নেমাটোসিস ব্যাটারি কোথায় থাকে? কোর্সিকায় থাকে, বুঝছো?
নেমোসিস ব্যাটারি কোর্সিকা। দেহখণ্ড যদি এখান থেকে এ পর্যন্ত না ওই কোর্সিকা দেহখণ্ড বলতে কোর্সিকা বাদ দিয়ে, কোর্সিকা বাদ দিয়ে, কোর্সিকা যেহেতু দেহখণ্ডের মধ্যেই পড়ে, মুখ আছে না, মুখ ছিদ্রের আশপাশে ছড়িয়ে থাকে, বুঝছো? ওই মুখটা মূলত হাইপোস্টাম, মুখটা হলো হাইপোস্টাম, হাইপোস্টাম থেকে নিচের ওই পর্যন্ত কি বললেন ওটা? ওটাকে দেহকাণ্ড বলে, এটার নাম হলো দেহকাণ্ড। আর এটা মুখ ছিদ্র। আচ্ছা এখন দেখো যে এবার হচ্ছে আমরা হলো নেমোটোসিস ব্যাটারি সম্পর্কে জানবো। তো নেমোটোসিস ব্যাটারি জিনিসটা আসলে কি? একসাথে কোর্সিকাতে একসাথে 10 থেকে 12টি নিউরোসাইট কোষ, তোমরা প্রথম অধ্যায়ে পড়ছিলা এরকম একটা কোষ দেখতে এরকম কিছুটা, হালকা করে আঁকাই, পরে আমরা বিস্তারিত আঁকবো। এরকম ধরনের একটা কোষ ছিল, মনে করছে কি? হ্যাঁ, এরকম একটা ছিল, ছিল তাই না? জি স্যার। হ্যাঁ, এরকম একটা ছিল। তো এই কোষটা এরকম কাটার বাইরের দিকে কাটার মতো অংশ থাকে, ওই জন্য না হলো নিউরোসাইট বলা হয়। নিউরো মানে কাটা, এই নিউরো মানে কাটা, কাটাযুক্ত কোষ। আর মূলত এর ভিতরে লাল যে অংশটা দেখছো না, এটার নাম হলো নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট। তো আসলে নেমাটোসিস্ট নামকরণটা কেন হয়েছে মনে আছে কিনা বলো তো? নেমাটোসিস্ট নামকরণটা কেন হয়েছে? নেমাটোসিস্ট নামকরণটা কেন হয়েছে কার মনে আছে? নেমাটোসিস্ট নামকরণটা কেন হয়েছে? ওটা তো বৈশিষ্ট্য হলো, অর্থ বলো, নেমাটোসিস্টের বাংলা অর্থ কি? সুতার থলে। এই দেখো ওই আজকে যদি পরীক্ষা থাকতো ও খাতা দেখে বলছো, তাহলে তো হলো না। না খাতা দেখে বলছে, চকলেট সেটা শিকার করে। হ্যাঁ নকল করে বললে তো 20 টাকা ধরে না। চকলেট দেখা নেই স্যার। স্যার চকলেট দেখা নেই। এটা মনে নেই স্যার। সিস্ট মানে থলে, মানে কি সুতাযুক্ত থলে, সুতাযুক্ত থলে। কেন? কারণ দেখো তো এটা একটা থলে, থলের মধ্যে এই যে সুতা, এটা কি সুতা? পেঁচানো সুতা। তাহলে এর মধ্যে কি পেঁচানো সুতা আছে, থলেটা কি পেঁচানো সুতা দিয়ে আছে, ওই জন্য এর নাম হলো সুতাযুক্ত থলে। তো মূলত এই নেমাটোসিস্টটি মূলত কি করে, ব্যাটারির মতো কাজ করে। মানে ব্যাটারি যেমন কারেন্ট পাস হয়, তো নেমাটোসিস্ট গুলাই কিন্তু আসলে শিকার ধরার সময় কারেন্টের মতো ক্ষিপ্ততার বেগে এই সুতাগুলা প্রাণীর দেহে হেঁয়ে দেয়। এই জন্য এগুলাকে বলা হচ্ছে নেমাটোসিস্ট ব্যাটারি, বুঝছো? নেমাটোসিস্টটা কি করে? নেমাটোসিস্ট তো সুতাযুক্ত থলে, তো মূলত নেমাটোসিস্টটাই কোনো শিকার প্রাণীকে ধরার সময় তখন কি করে, যে এই নেমাটোসিস্ট থলেটাই এর মধ্যে কিছু রাসায়নিক উপাদান আছে যেটা হলো কারেন্টের মতো কাজ করে। তো এই কারেন্টের মতো এই সুতাগুলা কি করে, ওই শিকার দেহের মধ্যে ঢুকাই দেয়। শিকার দেহে তখন নেমাটোসিস্টের মধ্যে বিষ থাকে, হিপনোটক্সিন, এটা আমরা পড়বো পরের পৃষ্ঠে আছে। ওই বিষের কারণে ওই প্রাণীটা মারা যায়, তখন হাইড্রা ওই প্রাণীকে খেয়ে ফেলে। এটাই হচ্ছে নেমাটোসিস্ট। তো এখন এটা হলো ব্যাটারির মতো কাজ করে, কারেন্টের মতো খুব ফোর্সে কাজ করে, এই জন্য এর নাম নেমাটোসিস্ট ব্যাটারি। আচ্ছা তারপরে দেখো যে টাইম শেষ। আচ্ছা এটা সোজা, এটা পারবা। এখানে খালি জননাঙ্গটা পড়তে হবে, যে জননাঙ্গ হচ্ছে হিমন্ত আর শীতকালে তোমার হচ্ছে এদের হচ্ছে শুক্রাশয় ডিম্বাশয় হয়। তো এটা কিন্তু মেডিকেল প্রশ্ন আসছিল যে হাসি মনে রাখলে দুটো মনে রাখা যাবে, হাসি হতে হলো হিমন্ত আর শীতে হলো শীত। তাহলে এই দুইটার সময় হয়। আর পাদচাকতি পারবা। তাহলে এইটুকু পর্যন্ত সৃজনশীল, এইটুকু পর্যন্ত পড়া থাকলো। আগামী দিন ধরবো, একবারে কিছুই পড়েনি এরকম নিশ্চিত হলেই তখন জরিমানা। কাজে হচ্ছে অন্তত কিছু পড়তে হবে বাড়িতে, হ্যাঁ, তাহলে জরিমানা হবে, তাই কিনা?